হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। সেই রাব্বানি ডাকসুর পদ ও ছাত্রত্ব বাতিল। দেশের রিজার্ভ আরও বাড়ল, এখন কত বিলিয়ন ডলার। হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯। লাল কার্ড দেখায় বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে না রোনালদো। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বিচারে দণ্ডপ্রাপ্ত ও অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতকে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশ প্রত্যাশা করেছে। তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে এমনটি ধরে নেওয়া হচ্ছে না। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের বলেন, আমি মনে করি না যে ঢাকার অনুরোধ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে, তবে আমরা জবাবে প্রত্যাশা করছি। উপদেষ্টা জানান, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আইসিটি এর রায়ের পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে ভারতের উদ্দেশ্যে, যা নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে পাঠানো হয়। তৌহিদ হোসেন জানান, ভারত জবাব দেবে না এমনটি বাংলাদেশ মনে করছে না, তবে ৭ দিনের মধ্যেই উত্তর আসবে এমন প্রত্যাশা নেই। সর্বশেষ নোট ভার্বালটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে। গত ১৭ নভেম্বর আইসিটি ১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিয়ে সহযোগিতা করার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরদিনই উপদেষ্টা তৌহিদ বলেন, ঢাকা আনুষ্ঠানিকভাবে পলাতক ২ দণ্ডপ্রাপ্তকে দেশে ফেরত আনার অনুরোধ পাঠাবে। তখন তিনি বলেন, আমরা আমাদের অবস্থান ভারতকে জানাবো। চিঠিটি আজ রাতে বা কাল সকালে যাই যাক, নিশ্চিতভাবেই যাবে। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে বাংলাদেশ অতীতেও ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে, তবে কোনো জবাব পায়নি। এখন পরিস্থিতি ভিন্ন, বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছে। তিনি যোগ করেন, উপদেষ্টা নিশ্চিত করেন যে বাংলাদেশের অনুরোধটি ২ দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করেছে। এমফিলে প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তি এবং ২০১৯ সালে ডাকসু নির্বাচনের কারচুপি সংক্রান্ত তদন্ত কমিটির প্রমাণিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্তটির বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ থাকায় বিষয়টি সিন্ডিকেটে তোলা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ক্রিমিনোলজি বিভাগের এমফিল ভর্তি ও ডাকসু নির্বাচনে অংশগ্রহণ উভয় ক্ষেত্রেই তার জালিয়াতি প্রমাণিত হয়েছে। সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিল করেছে। এর আগে চলতি বছরের ৪ সেপ্টেম্বর সিন্ডিকেট রাব্বানী সহ ৩ জনের গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনি এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করে বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ৩ জনই সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে এমফিলে ভর্তি হয়েছিলেন। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে রাব্বানীর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে প্রার্থীরাও আইনসম্মত ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্ত কমিটি ২০১৯ সালে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির প্রাথমিক প্রমাণও তুলে ধরে। ভোট কেন্দ্রে অনাবাসিক শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়া, কৃত্রিম লাইন তৈরি, ব্যালট দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালটে অবৈধ সিল মারা এবং অবৈধভাবে ভর্তি হয়ে নির্বাচন করা, এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত বলে মন্তব্য করে কমিটি। তবে অধিকতর তদন্ত ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এদিকে ভুক্তভোগী জিএস প্রার্থী রাশিদ খান সিদ্ধান্তকে ন্যায় বিচারে বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানীর এমফিলে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ছাত্রত্ব বাতিল হওয়ায় তার ডাকসুর পদও অবৈধ হিসেবে প্রতীয়মান। ২০১৯ সাল থেকে আমার সংগ্রাম চলছিল, ২০২৫ সালে এসে ন্যায় বিচার পেলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 31.14 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার 26 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 26 নভেম্বর পর্যন্ত দেশে গ্রস রিজার্ভের পরিমাণ 31,140.82 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 26,423.11 মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত 25 নভেম্বর পর্যন্ত দেশে গ্রস রিজার্ভ ছিল 31,100.16 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল 26,393.3 মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM-6 পরিমাপ অনুসারে। রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাপ পাওয়া যায়। হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 44 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 279 জন। 29 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার চীনের উত্তরাঞ্চলে 8টি ভবনের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লাগার এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এর মধ্যে 2 জন কোম্পানির পরিচালক, অন্যজন পরামর্শক। হংকংয়ের নেতা জন লি সাংবাদিকদের জানান, দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 3টি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছে না। অন্য 4টি ভবনে কেবল বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের তাপমাত্রা অনেক বেশি। আগুন লাগার পর অস্বাভাবিকভাবে এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিন সহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে, যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের খেলোয়াড়কে কনুই মেরে 3 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে 2026 বিশ্বকাপে পর্তুগালে প্রথম 2 ম্যাচে খেলা হতো না রোনালদোর। কিন্তু সেটা হচ্ছে না, নিশ্চিত করেছে ফিফা জানিয়েছে তাদের শৃঙ্খলা বিধিতে এমন সুযোগ আছে যে কোনো শাস্তির অংশকে পর্যবেক্ষণকাল বা প্রবেশন হিসেবে রাখা যায়। ফিফার বিবৃতিতে বলা হয়, যদি ক্রিস্টিয়ানো রোনালদো পর্যবেক্ষণকালে একই ধরনের এবং একই মাত্রার কোনো শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে বাকি 2 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফিফার শৃঙ্খলা বিধি জাতীয় দলের ম্যাচগুলোয় প্রযোজ্য। আগামী মার্চে পর্তুগাল 2টি প্রীতি ম্যাচ খেলবে। এরপর আগামী মে কিংবা জুনের শেষ দিকে 1টি বা 2টি ওয়ার্ম অ্যাপ ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী 11 জুন শুরু হবে বিশ্বকাপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।